আসসালামু আলাইকুম প্রিয় স্টুডেন্টস, আশা করি মহান আল্লাহ তাআলা তোমাদের সবাইকে অনেক অনেক ভালো রেখেছেন। আমাকে আল্লাহ তাআলা অনেক অনেক ভালো রেখেছেন তোমাদের দোয়ায়। আজকে আমরা নতুন একটি চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ। সেটা হচ্ছে খতিয়ান। আমাদের জাবেদা করেছি, জাবেদা চ্যাপ্টার করা শেষ। লেনদেনের পরে হিসাব, এরপরে জাবেদা। আজকে আমরা করব হচ্ছে খতিয়ান। খতিয়ান আমি তোমাদের জাবেদা যখন করাচ্ছিলাম তখন মাঝে মাঝে বলতেছিলাম যে খতিয়ান সম্পর্কে টপিক চলে আসতেছিল অটোমেটিক্যালি। তো তখন তোমাদের বলেছিলাম যে খতিয়ান চ্যাপ্টার যখন শুরু করবো তখন ইনশাল্লাহ তোমরা বুঝতে পারবে, কারণ তখন যদি তোমাদের একটু বলতে যেতাম মাথা গুলিয়ে যেত। তো ইনশাল্লাহ আশা করি যে আজকের টপিকটা, আজকের ক্লাসটার পরে তোমাদের খতিয়ান সম্পর্কে আর কোনো সন্দেহ বা আর কোনো সমস্যা ইনশাল্লাহ থাকবে না। তো আজকের ক্লাসে আমরা কোনো ম্যাথ করবো না, জাস্ট খতিয়ানটা কি, এই খতিয়ান কেনই বা গুরুত্বপূর্ণ হিসাব বিজ্ঞানে এবং এর প্রয়োজন বা কেন হিসাব বিজ্ঞানে, আমাদের কেন করতে হবে, এগুলো নিয়ে আলোচনা করবো আমরা ইনশাল্লাহ। তাহলে প্রথমে এই শব্দটা কিন্তু অনেক অনেক অপরিচিত আমাদের কাছে। জাবেদা, খতিয়ান, মানে আমরা হিসাব বিজ্ঞানে যে সকল শব্দ রয়েছে, অনেক শব্দ রয়েছে যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে আমরা ইউজ করি না। তো এই খতিয়ান শব্দটাও তেমন একটা শব্দ। এখন এই খতিয়ান দ্বারা প্রাথমিকভাবে প্রথম দেখায় আমরা কিছুই বুঝতে পারবো না যে খতিয়ানটা কি। আমি আজকে ইনশাল্লাহ একদম সহজ ভাষায় বোঝার চেষ্টা করব। তো এই বোঝানোর জন্য আমাদের একটু গভীরে যেতে হবে, গভীরে বলতে একটু গোড়ায় যেতে হবে যে খতিয়ান শব্দটা মূলত কোন শব্দ থেকে এসেছে, কোন শব্দ থেকে উৎপন্ন। খতিয়ানটা তো বাংলা মিল, এটার ইংলিশ শব্দটা হচ্ছে লেজার। এটা হচ্ছে ইংলিশ শব্দ লেজার। তো এই লেজার শব্দটা আবার কোথা থেকে এসেছে এটা আমাদের একটু বুঝতে হবে, তাহলে আজকের টপিকটা আমরা ইনশাআল্লাহ একদম ক্লিয়ার হয়ে বুঝতে পারবো। এই লেজার শব্দটা এসেছে ইংরেজি শব্দ লেজ থেকে, LEDGE, লেজ থেকে। এই লেজ শব্দের অর্থ হচ্ছে তাক বা ইংলিশে যাকে বলে আমরা শেলফ। এখন তাক তো আমরা বুঝি, শেলফও বুঝি, বুক শেলফ। তাক অর্থাৎ আমাদের টেবিলে, আমাদের লাইব্রেরিতে গেলে আমরা দেখতে পারি তাক তাক করা থাকে, বুক শেলফ থাকে, বিভিন্ন শেলফে বিভিন্ন বই রাখা থাকে। আমাদের টেবিল, পড়ার টেবিলও কিন্তু তাক বানানো থাকে, অর্থাৎ নিচে মাঝখানে একটা পার্টিশন দেওয়া থাকে, তারপরে আর একটা শেলফ, এভাবে অনেক অনেক টেবিলে দুইটা তিনটা এরকম থাকে, তাই না? তো এই তাক বা শেলফ আমরা যেমন বুঝি, এইটা বুঝলেই কিন্তু আমাদের খতিয়ান বোঝা হয়ে যাবে। ইন ওয়ান ওয়ার্ড, এই একটা ওয়ার্ড বুঝলেই তোমাদের খতিয়ান পুরোটাই ক্লিয়ার ইনশাআল্লাহ। তাহলে গোড়ায় কেন গেলাম আমরা? গোড়ায় গেলাম এই জন্যই, যদি গোড়ায় না আসি, প্রাথমিকভাবে যদি আমি জাস্ট সংজ্ঞা দিয়ে বলে যাই, এটা কিন্তু বুঝতে পারবে না। এবং তোমাদের বইতেও কিন্তু ডিটেলসে এগুলো বলা আছে। কেন বলা আছে? কারণ তোমরা যাতে বুঝতে পারো, এজন্যই কিন্তু ডিটেলসে বলা যে এই খতিয়ান শব্দটা বাংলা শব্দ, এর মূলত ইংলিশ শব্দটা হচ্ছে লেজার। এটা এসেছে লেজ থেকে। লেজ শব্দের অর্থ তাক বা শেলফ। এখন একটা তাক বা শেলফ একটা লাইব্রেরিতে বা একটা টেবিলে কেন থাকে? প্রশ্ন তো এটাই আসবে যে তাক বা শেলফ, এই লেজ শব্দের অর্থ তাক বা শেলফ, এই তাক বা শেলফ, তাহলে তো খতিয়ান বলতে এটাই বোঝাচ্ছে যে একটা তাক বা শেলফ। এটা কেন, এটার নাম এটা হলো খতিয়ান। এই জাবেদার পরের চ্যাপ্টারটার নাম কেনই বা এই তাক বা শেলফ হলো বা খতিয়ান হলো। তো প্রশ্নটা যখন মাথায় আসে তখন তোমরা একটু ভেবে দেখো যে আমাদের লাইব্রেরিতে বা টেবিলে যখন তাক বা শেলফ থাকে তখন আমরা কি করি? আমরা সেপারেট করি। আমরা এক সাইডে রাখি খাতা, আর একটা তাকে যে আমরা রাখি এক সাইডে বই, আর এক সাইডে রাখি আমরা কলমদানি, আর এক সাইডে রাখি আমরা গাইড বুক, আর একটা তাকে আমরা রাখি গল্পের বই। সেম ভাবে লাইব্রেরিতে গেলে আমরা দেখতে পারবো লাইব্রেরিতে তো আরো সুন্দরভাবে উপস্থাপন করা আছে। একটা তাকে শুধুমাত্র হিসাব বিজ্ঞানের বই, আর একটা তাকে শুধুমাত্র অর্থনীতির বই, আর একটা তাকে শুধুমাত্র ইংলিশের বই, আর একটা তাকে গণিতের বই, বিজ্ঞানের বই। লাইব্রেরিতে আরো সুন্দরভাবে সেপারেট করা থাকে। লাইব্রেরি ইজ দ্য বেস্ট এক্সাম্পল এটার জন্য। তাহলে লাইব্রেরিতে আমরা যেমন দেখি তাক বা শেলফের মাধ্যমে সবকিছু গুছানো থাকে, অর্থাৎ আমরা যদি ইংলিশ বই পড়তে যাই আমাদের পুরো লাইব্রেরি খুঁজতে হবে না, শুধু ওই ইংলিশ লেখা আছে যে তাকে বা যে শেলফে, সেখানে যে আমরা ইংলিশ আমাদের বইটা খুঁজে বের করতে পারবো, কাঙ্ক্ষিত বইটা। ঠিক কিনা? আচ্ছা, তো আশা করি তোমরা ধীরে ধীরে বুঝতেছো জিনিসটা আমি কি বুঝতে চাচ্ছি। যে এই খতিয়ান শব্দটা কিন্তু, খতিয়ান শব্দের মানে আলটিমেটলি এই তাক বা শেলফ। আর কিছু ভাববা না, খতিয়ান মানে কি? তাক বা শেলফ, সোজা কথা, শেষ।
এর মধ্যে আর কোনো প্যাচ আনবে না, আমি আগে বলে দিচ্ছি, কারণ তোমাদের বোঝানোর সুবিধার্থে। যদি বেশি ভাবো বেশি প্যাচ লাগবে মাথায়। খতিয়ান শব্দ অর্থ তাক বা শেলফ। এখন তাক বা শেলফে আমরা কি করি, আমরা সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে সেপারেট করে প্রয়োজনীয় জিনিসপত্র রাখি। তাহলে হিসাব বিজ্ঞানে আমরা কি রাখবো আমাদের তাকে বা শেলফে? প্রশ্ন কিন্তু এইটা। এতক্ষণ তো আমরা বুঝলাম যে তাক বা শেলফ কি, বাট এই তাক বা শেলফ হিসাব বিজ্ঞানে কি করতেছে, এখানে তার কি প্রয়োজন, ঠিক না? এটাই তো আমাদের মেন আজকের উদ্দেশ্য বোঝা। তাহলে আমরা যদি একটু রিকল করি, আমি শুরুর দিকে তোমাদের বলেছিলাম যে হিসাব বিজ্ঞানের প্রতিটা স্টেজ বা ধাপ কিন্তু প্রতিটার সাথে ইন্টারকানেক্টেড, অর্থাৎ একটাকে ছাড়া আরেকটা মানে কল্পনা করা একটু কঠিনই হয়ে যায়। কারণ আমরা দেখো, আমরা যখন লেনদেন বুঝেছি, ফার্স্টে কিন্তু আমরা কি বুঝেছি, লেনদেন। এরপরে আমরা কি বুঝেছি, দুতরফা দাখিলা পদ্ধতি। এরপরে আমরা দুতরফা দাখিলা পদ্ধতি কিন্তু লেনদেনের সাথে সম্পর্কিত। একটা ঘটনা কি লেনদেন কি না, এটা ফার্স্ট আমাদের আইডেন্টিফাই করতে হয়। এরপরে ওই লেনদেনের দুটো পক্ষ থাকে, লেনদেনে যদি না বুঝি আমরা, তাহলে দুটো পক্ষ আমরা কিভাবে বের করবো? তাহলে লেনদেন দুতরফা দাখিলা পদ্ধতি বুঝতে হলে আমাদের লেনদেন বুঝতে হবে। এরপর আমাদের হিসাব আমরা বুঝেছি, এরপর আমরা কি জাবেদা বুঝেছি। এখন লেনদেন বা দুতরফা দাখিলা পদ্ধতি যদি না বুঝতাম, আমরা জাবেদাও নির্ণয় করতে পারতাম না। কানেক্টেড কিন্তু একটা সাথে, তাই না? এখন জাবেদার পরের ধাপটা কি হিসাব বিজ্ঞানে, খতিয়ান। এই খতিয়ান যদি আমরা করতে চাই, অবশ্যই আমাদের কিন্তু কি করতে হবে, জাবেদের সাথে কানেক্ট হবে। অর্থাৎ একটার সাথে আরেকটা কিন্তু কানেক্টেড। কিভাবে কানেক্টেড? এই প্রশ্ন এখান থেকে আসলো যে এই খতিয়ানে আমাদের তাক বা শেলফ কি করতেছে। আমরা যখন জাবেদা করেছি, যেহেতু একটার সাথে একটা কানেক্টেড, তাহলে খতিয়ানের সাথে অবশ্যই জাবেদা কানেকশন থাকবে। কি কানেকশন আছে আমরা একটু দেখে নিই, তাহলে বুঝতে পারবো ইজিলি। আমাদের জাবেদা যখন করেছি, তখন আমরা কি করেছি, একটা মাসে বা একটা বছরে বা একটা 6 মাসে বা কোয়ার্টারলি যতগুলো লেনদেন সংগঠিত হয়েছে একটা ব্যবসা প্রতিষ্ঠানের, সবগুলো লেনদেনের জাবেদা নির্ণয় করেছি, ডেবিট ক্রেডিট, একটা টেবিলে, ঠিক না? একটা টেবিলের ভিতরে আমরা সবগুলো ডেবিট ক্রেডিট নির্ণয় করেছি। এখন আমাদের হিসাব বিজ্ঞানের আলটিমেট উদ্দেশ্যটা কি? যেগুলো প্রধান উদ্দেশ্য রয়েছে, তার মধ্যে অন্যতম উদ্দেশ্য হচ্ছে ফলাফল নির্ণয় করা, আর্থিক অবস্থার নিরূপণ করা, ফলাফল নির্ণয় করা। এখন ফলাফল যদি নির্ণয় করতে চাই আমরা কোনো একটা স্পেসিফিক বিষয়ের, অবশ্যই আমাদের ইনফরমেশন লাগবে। এখন আমাদের যে জাবেদা করি আমরা, সেখানে তো সব ইনফরমেশন খিচুড়ির মতো মিক্স করা। যেদিন যে লেনদেন সংগঠিত হচ্ছে, ওই দিন ওই লেনদেনের জাবেদা করতেছি। প্রথমে যদি ধারে ক্রয়, তারপর নগদ ক্রয়, তারপর যদি ব্যাংকে আমরা পরিশোধ করছি সেটা, তারপর যদি আবার হঠাৎ করে ভাড়া দেয় সেই ভাড়া, এভাবে যতগুলো লেনদেন যে তারিখে যেটা হচ্ছে, ওই তারিখে ওইটা আমরা লেনদেন লিপিবদ্ধ করতেছি। এখন একটা মাসে যদি 10-20 হাজার লেনদেন, এরও বেশি হয়, আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি, যদি লেনদেন সংগঠিত হয় একটা ব্যবসা প্রতিষ্ঠানে, এবং তারা যদি 1 মাস পরে একটা ফলাফল নির্ণয় করতে চায় যে আমাদের এই মাসে সর্বমোট ভাড়া বাবদ কত টাকা দিয়েছি বা এখনো দেইনি, বা ভাড়া, এই যে ভাড়া একটা ব্যয় আমাদের অফিস ভাড়া, এই ভাড়া সম্পর্কে টোটাল আমরা ফলাফল জানতে চাচ্ছি। এখন আমরা কি করব? তাহলে আমাদের যেটা করতে হবে, ওই জাবেদা যেতে হবে, কোন কোন তারিখে ভাড়া আছে আগে ওগুলো টিক মার্ক দিতে হবে। তারপরে সেগুলো আমরা দেখবো যে কতগুলো আমরা নগদে দিছি, কতগুলো আমরা বাকি আছে, কতগুলো এখনো দেইনি। অনেক সময় সাপেক্ষ ব্যাপার না? অনেক সময় সাপেক্ষ ব্যাপার। একটা রিয়েল লাইফ বিজনেসে কিন্তু অনেক টাইম কনজিউমিং ব্যাপার এটা। তো হিসাব বিজ্ঞানের যেটা করলো, যে আমাদের তো সবগুলো ছেটানো রয়েছে। যেমন লাইব্রেরিতে গেলে আমরা প্রথমে যদি আমাদের যদি বই সব একসাথে থাকে, বাংলা, ইংলিশ, অঙ্ক, ম্যাথ, ইকোনমিক্স, হিসাব বিজ্ঞান, পদার্থ বিজ্ঞান, জীববিজ্ঞান সব যদি একসাথে মিক্সড করা থাকে, তাহলে আমরা যে বইটা পড়তে যাচ্ছি ওটা খুঁজতে যে কিন্তু আমাদের হিমশিম খেয়ে যেতে হবে। যে আমরা সাপোজ ইংলিশ পড়তে গেছে, ওটা খুঁজতে তো আমাদের সময় চলে যাবে, ঠিক না? সেম এটা আমরা যখন একটা নির্দিষ্ট বিষয়ের হিসাবের ফলাফল নির্ণয় করতে চাচ্ছি, যে এই মাসে আমাদের টোটাল কত টাকা ভাড়া বাবদ দিয়েছি বা এখনো দেইনি, টোটাল ফলাফলটা, তো আমরা যদি জাবেদায় যাই এটার ফলাফল নির্ণয় করার জন্য, তাহলে জাবেদায় গেলে কিন্তু আমাদের অনেক সময় লাগতেছে যে কোন কোন তারিখে ভাড়া নিয়ে লেনদেন হয়েছে, সেগুলো খুঁজে বের করে এনে তারপরে ফলাফল নির্ণয় করতে হচ্ছে, যেটা অনেক টাইম কনজিউমিং ব্যাপার। এই কারণে হিসাব বিজ্ঞানের যেটা করলো, লাইব্রেরিতে যেমন তাকের মাধ্যমে বইগুলো সেপারেট করা হয়েছে, হিসাব বিজ্ঞানে তেমন এই খতিয়ানের মাধ্যমে তাক বা শেলফ তৈরি করে প্রতিটা হিসাবকে আলাদা করে দেওয়া হয়েছে। এই খতিয়ান যেটা হবে, প্রতিটা হিসাব
যেমন নগদ একটা হিসাব, ব্যাংক একটা হিসাব, ভাড়া একটা হিসাব, পাওনাদার একটা হিসাব, দেনাদার একটা হিসাব। আবার পাওনাদারের ভিতর যদি কোনো স্পেসিফিক পাওনাদার থাকে, যেমন রহিম, তাহলে রহিম পাওনাদার একটা হিসাব। এরপরে তোমার হচ্ছে ব্যাংক ঋণ একটা হিসাব, তারপর এরকম যত হিসাব রয়েছে, কমিশন একটা হিসাব, তাহলে ক্রয় একটা হিসাব, বিক্রয় একটা হিসাব, এরকম ভাবে যত হিসাব রয়েছে প্রতিটা হিসাবের নামে একটা আলাদা আলাদা ঘর তৈরি করা হয়। খতিয়ানেও ঘর তৈরি করা হয় জাবেদার মতো, কিন্তু খতিয়ানে কি করা হয়, আমরা কি করি, তাক বা শেলফ, অর্থাৎ এখানে আমরা গুছাই ফেলি প্রতিটা। যেমন ওইখানে সব মিক্স করা, লাইব্রেরির সাথে উদাহরণ দিচ্ছি, এটা বারবার মনে রাখবে, তাহলে দেখবি ইজি লাগবে। লাইব্রেরিতে যদি সব বই মিক্স থাকে আমরা খুঁজে পাবো না ইজিলি। জাবেদা তো সব লেনদেন একসাথে মিক্সড করা, সব হিসাবের লেনদেন একসাথে মিক্সড করা, এখান থেকে আমরা যেমন খুঁজে পেতে সমস্যা হবে, তার জন্য আমাদের হিসাব বিজ্ঞানেও তাক বা শেলফ তৈরি করতে হয়, যেটার নাম হচ্ছে খতিয়ান। এখানে আমরা প্রতিটা হিসাবের নামে আলাদা আলাদা একটা ঘর তৈরি করি। প্রতিটা হিসাবের নামে যতগুলো হিসাব থাকবে একটা ব্যবসা প্রতিষ্ঠানে, যতগুলো হিসাবের লেনদেন সংগঠিত হবে, প্রতিটা হিসাবের নামে একটা করে ঘর থাকবে। এবং সেই ঘরের ভিতরে আমাদের জাবেদা থেকে আমরা নিয়ে আসবো, জাবেদা করার পরে সেই জাবেদা থেকে আমরা কি করব, ইনফরমেশন এই খতিয়ানে ঘরে নিয়ে আসবো। এটাও টাইম কনজিউমিং ব্যাপার, বাট এটা তো আমাদের দৈনন্দিন কাজ হচ্ছে, যার কারণে টাইম কনজিউমিং না। কারণ আমরা যখন এই জাবেদা নির্ণয় করতেছি কোনো একটা লেনদেনের, সাথে সাথে কিন্তু আরেকজন অ্যাকাউন্টিং অফিসার, অ্যাকাউন্টেন্ট বা একজন অ্যাকাউন্টেন্ট অফিসারই সেটা দ্রুত কি করতেছে, খতিয়ানে এন্ট্রি করে দিচ্ছে। তো এইভাবে যখন রেগুলার দিনের কাজ দিনে করা হচ্ছে, জাবেদা তারপরে খতিয়ান, জাবেদা তারপরে খতিয়ান, বা জাবেদা একদিন করা শেষ, তারপরে দিন শেষে এসে খতিয়ান লিপিবদ্ধ, মাস শেষে কিন্তু ইজিলি খতিয়ান দেখলে আমরা সব পেয়ে যাচ্ছি। বাট যখন একটা মাস পর, 2টা মাস পরে যখন খালি জাবেদা নির্ণয় করতেছে, খতিয়ান সাপোজ নেই, নির্ণয় করেনি একটা ব্যবসা প্রতিষ্ঠান, তখন যদি বের করতে যায় তখন কি অবস্থা হবে ভেবে দেখা একবার। তো এই কারণে এই খতিয়ানে কিন্তু এই তাক বা শেলফ সিস্টেমে আমাদের প্রতিটা হিসাবের নামে একটা করে ঘর তৈরি করে, সেখানে আমরা সকল লেনদেন ওই হিসাবের নামে, সাপোজ ভাড়া, ওই ভাড়া হিসাবের নামে যতগুলো লেনদেন সংগঠিত হয়েছে সবগুলো আমরা জাবেদা থেকে সেখানে নিয়ে আসব, নিয়ে এসে সেখানে আমরা ফাইনাল রেজাল্ট বানিয়ে রেখে দেব। যদি আমাদের 1 মাস পরে বা 2 মাস পরে বা 1 বছর পরে আমাদের ফলাফল জানতে হয়, আমরা জাবেদা যাব না, কোথায় যাব, সরাসরি খতিয়ানে যাব। এবং খতিয়ানে যে আমরা সার্চ করব যে আমাদের ভাড়া হিসাবের খতিয়ানটা কই, হ্যাঁ পেয়েছি, তখন আমরা ওই টেবিলটা দেখে নিব, বাস ফলাফল পেয়ে গেলাম। আমাদের দেনাদার হিসাব, দেনাদার আবার কে, রহিম, তাহলে দেনাদার রহিমের আমার টোটাল কত হিসাব, টেবিলে চলে গেলাম, দেনাদার রহিমের খতিয়ান তাকে, অর্থাৎ প্রতিটা তাক হবে প্রতিটা হিসাবের নামে। লাইব্রেরিতে কি থাকে, সাপোজ এটা একটা লাইব্রেরির তাক, তাই না, এরকম তাক থাকে, এখানে আছে ইংলিশ, এখানে আছে ম্যাথ, এখানে আছে ইকোনমিক্স। হিসাব বিজ্ঞানেও এরকম টেবিল থাকবে, খতিয়ান, হিসাব বিজ্ঞানের তাক বা শেলফ, এটা হচ্ছে ভাড়া, এটা হচ্ছে নগদ, এটা হচ্ছে ব্যাংক, এভাবে তাক বানানো থাকবে। তাহলে বোঝা গেছে যে কেন খতিয়ানকে তাক বা শেলফ বলা হয়। তাহলে খতিয়ান কি, এক কথায় মাথায় মনে রাখবে, তাক বা শেলফ। লাইব্রেরিতে যেমন বই সাজিয়ে গুছিয়ে রাখা হয়, প্রতিটা তাকে আলাদা আলাদা সাবজেক্টের বই, হিসাব বিজ্ঞানেও সেপারেট হিসাবগুলোকে সেপারেট করার জন্য, সহজে ফলাফল নির্ণয় করার জন্য প্রতিটা হিসাবের নামে আলাদা আলাদা ঘর তৈরি করা হয়, তাক তৈরি করা হয়, শেলফ তৈরি করা হয়। তাহলে এই জন্যই খতিয়ানকে তাক বা শেলফ, এবং খতিয়ানের উদ্দেশ্যটাই হচ্ছে প্রতিটা হিসাবের নামে আলাদা আলাদা করে ঘর রিপ্রেজেন্ট করে, ঘর তৈরি করে, তার ভিতরে সেই হিসাব সংক্রান্ত সকল লেনদেন ঢুকিয়ে দেওয়া, যাতে করে সহজে আমরা ফলাফল নির্ণয় করতে পারি। আমরা দেখব নেক্সট ক্লাসে যে খতিয়ানের ঘর কিভাবে আঁকাতে হয় এবং খতিয়ানের ঘরে কি কি থাকে। আজকে ক্লাস এ পর্যন্তই। মহান আল্লাহ তাআলা তোমাদের সবাইকে ভালো রাখুক, আমার জন্য দোয়া করবে, আর অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়বে। অবশ্যই বাহিরে বের হলে, এখন যেহেতু প্যান্ডামিক সিচুয়েশন অনেকটাই শিথিল হয়েছে, তারপরও বাইরে বের হলে সতর্কতা অবলম্বন করবে, হাত ধোবে বেশি বেশি। 5 ওয়াক্ত নামাজ যখন পড়বে তখন অটোমেটিক্যালি কিন্তু 5 বার হাত ধুতে হয়ে যাবে।